ছায়া প্রকাশনীর মডেল কোশ্চেন পেপার সেট 2 আজকে আমরা আলোচনা করব পেজ নম্বর 125, 126, 127 এবং 128 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপারগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের সেমিস্টার 1 এ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন কে বোঝাতে চেয়েছেন? অপশন বি, ডেভিড ইস্টন। 2 নম্বর প্রশ্ন, রাজনৈতিক মানুষ এর ধারণাটির জন্ম দেন? অপশন এ, মেকিয়াভেলি। এরপর আসছি 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল? অপশন ডি, সার্বভৌমত্ব। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন? অপশন সি, গার্নার। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীসে ও রোমের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতেন তাদের বলা হতো? অপশন এ, নাগরিক। 6 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জন করা যায়? অপশন এ, 2টি উপায়। এরপর আসি 7 নম্বর প্রশ্ন, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয়? অপশন বি, স্বাভাবিক নাগরিক। 8 নম্বর প্রশ্ন, সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান যেগুলো পরিবর্তন করা যায় না সেগুলোকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান, আর যেগুলো পরিবর্তন করা যায় তাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। 9 নম্বর প্রশ্নটা দেখো, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে? অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্রে। 10 নম্বর প্রশ্ন, জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, একথা বলেছেন? অপশান সি, মেকলে। ব্রিটেনের পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল? অপশান সি, 1911 সালে। এরপর আসছি 12 দাগের প্রশ্ন, পেজ নাম্বার 126। 12 প্রশ্নটা দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন? অপশান বি, রাজেন্দ্র প্রসাদ। 13 প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়? অপশান বি, 1946 সালের 9 ডিসেম্বর। 14 দাগের প্রশ্নটা দেখো, গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন? অপশান বি, জওহরলাল নেহেরু। ভারতের মূল সংবিধানের ধারা ও উপধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে? অপশান বি, 395টি এবং 8টি। 16 নম্বর প্রশ্ন, 2015 সালে মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে? অপশান ডি, 98 বার। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না? অপশান বি, ধীরেন্দ্রনাথ সেন। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন? অপশান সি, কেসি হোয়ার। এরপর আসছি 19 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা হয়েছে ভারতীয় সংবিধানের? অপশান বি, ধারা 51 ক নম্বর ধারায়। 20 দাগের প্রশ্ন, ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক? অপশান বি, অ্যারিস্টটল। রাষ্ট্রের প্রায় ড্যাশ সংজ্ঞা রয়েছে? অপশান ডি, 145টি। নাগরিক হলো একটি রাষ্ট্রের ড্যাশ বাসিন্দা? অপশান এ, স্থায়ী বাসিন্দা। এরপর আসছি 23 নম্বর প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক ড্যাশ নয়, সচেতন জনগণই স্বাধীনতার প্রকৃত রক্ষক? অপশান বি, সংবিধান। 24 নম্বর প্রশ্ন, গণপরিষদে মুসলমানদের জন্য ড্যাশ আসন ছিল? অপশান এ, 78টি। 25 নম্বর প্রশ্ন, গণপরিষদে শিখদের জন্য ড্যাশ আসন ছিল? অপশান বি, 4টি। বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা বহু উপধারা রয়েছে? অপশান ডি, 465টি। বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশ তফসিলি আছে? অপশান ডি, 12টি। এর পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, বিবৃতি টাইপ প্রশ্ন। বিবৃতি এ বলেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনসমষ্টি বিদেশি বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয়, এটা সত্য। অপশান বি বলেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয়, এটা মিথ্যে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি দাস বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয়, এটা সত্য। তারপরে বলেছে অপশান ডি, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি প্রজা বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয়, এটাও সত্য। তাহলে এখানে অপশান এ, সি, ডি সত্য আর বি মিথ্যা। অপশান ডি এরটা হবে।
এরপর আসছে 29 নম্বর প্রশ্ন। এটাও একটি বিবৃতি টাইপ প্রশ্ন। প্রশ্নটা দেখো, অপশান এ বলেছে, বিবৃতি এ বলেছে শুধুমাত্র সমাজবদ্ধ জীব হিসেবে ব্যক্তি অধিকার ভোগ করে, এটা সত্য। অপশান বিবৃতি বি বলেছে অধিকারের সঙ্গে কর্তব্যের বিষয় জড়িত নয়, এটা মিথ্যে। বিবৃতি সি বলেছে সমাজ কল্যাণের সঙ্গে অধিকার ধারণা জড়িত থাকে, এটা সত্য। বিবৃতি ডি বলেছে রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারের স্বীকৃতি দেয়, এটাও সত্য। তাহলে অপশান বিবৃতি এ সি ডি সত্য আর বি মিথ্যা, অপশান সি এরটা হবে। এরপর আসছে 30 নম্বর বিবৃতি, পেজ নম্বর 127। বিবৃতি এ বলেছে লিখিত সংবিধানকে অনেকেই স্বাধীনতা রক্ষা কবচ বলে মনে করেন, এটা মিথ্যে। বিবৃতি বি বলেছে লিখিত সংবিধানকে অনেকেই ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ বলে মনে করেন, এটা সত্য। বিবৃতি সি বলেছে লিখিত সংবিধানকে অনেকে নাগরিক অধিকারের রক্ষা কবচ বলে মনে করে, এটাও সত্য। বিবৃতি ডি বলেছে লিখিত সংবিধানকে অনেকে সাম্যের রক্ষা কবচ বলে মনে করেন, এটা মিথ্যে। তাহলে এ বি সি সত্য, এডি মিথ্যা, অপশান বি এরটা হবে। এরপর আসছি 31 নম্বর বিবৃতিতে। বিবৃতি এ বলেছে ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় সামাজিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিলেন, এটা সত্য। বিবৃতি বি বলেছে ভারতীয় সংবিধানের রচয়িতাগণ সংবিধান রচনার সময় রাজনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিলেন, এটাও সত্য। বিবৃতি সি বলেছে ভারতীয় সংবিধানের রচয়িতাগণ সংবিধান রচনার সময় অর্থনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত, এটাও সত্য। অপশান ডি বলেছে ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় সমাজতান্ত্রিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিলেন, এটা মিথ্যে। তাহলে এ বি সি সত্য, ডি মিথ্যা, অপশান এরটা হবে। এরপর আসছি 32 নম্বর প্রশ্ন। 32-এর এ বিবৃতি বলেছে ভারতীয় সংবিধান আকৃতিতে অতি ক্ষুদ্র সংবিধান, এটা সত্য। ভারতীয় সংবিধানে সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয় এক সমন্বয় ঘটেছে, এটাও সত্য। বিবৃতি সি বলেছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রেও সংবিধান সংকোচনে রাজ্যগুলি সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপনের ক্ষমতা দেওয়া হয়নি, এটাও সত্য। অপশান ডি বলেছে বিবৃতিতে ভারতীয় সংবিধানে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলেও অর্থসামাজিক সমতা প্রতিষ্ঠিত হয়নি, এটাও সত্য। তাহলে বিকল্পগুলোর মধ্যে অপশান এ হবে, এ বি সি ডি সত্য। এরপর আসছি 33 নম্বর বিবৃতি। বিবৃতিতে কি বলেছে? বিবৃতি এ বলেছে ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় মূল সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত, এটা সত্য। বিবৃতি বি বলেছে সংবিধানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম দেশ হিসেবে গণ্য করা হয়েছে, এটাও সত্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে, এটাও সত্য। বিবৃতি ডি বলেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্রীয় আদর্শ হিসেবে ধর্মনিরপেক্ষতাকে মেনে নেওয়া হয়েছে, এটাও সত্য। একে আছে জেক্স, এটা হবে হিস্ট্রি অফ পলিটিক্স, অপশান সি। হবসের গ্রন্থ হচ্ছে অপশান ডি লেভিয়াথান। লকের গ্রন্থ হচ্ছে এটা হবে টু টিউটিজেস অফ গভর্নমেন্ট, আর রুশোর গ্রন্থ হচ্ছে বি এরটা সোশ্যাল কন্ট্রাক্ট। তাহলে অপশান সি এরটা হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। এরপর আসছি 35 নম্বর প্রশ্ন। বিবৃতি এ বলেছে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র এবং সরকার সম্পর্কে আলোচনার জন্য শুধুমাত্র ইতিহাসের সাহায্য নেওয়া হয়, এটা মিথ্যে। যুক্তি আর বলেছে আন্তর্জাতিক সম্পর্কে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে আলোচ্য বিষয়সমূহগুলি অন্তর্ভুক্ত, এটা সত্য। তাহলে এর মিথ্যে কিন্তু আর সত্য, অপশান ডি এরটা হবে। এরপর আসছি 36 নম্বর বিবৃতি। বিবৃতি এ বলেছে দ্বৈত নাগরিকতা বিশ্বব্যাপী গতিশীলতা বৃদ্ধি করে এবং এর সঙ্গে দেশে দেশে অন্তর্বর্তী সংযোগ বৃদ্ধি করে, এটা সত্য। যুক্তি আর বলেছে কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকতা লাভ করলে সে যুগপৎ একাধিক রাষ্ট্রের আইনি ব্যবস্থার সুবিধা ভোগ করতে পারে, এটা মিথ্যে। তাহলে অপশান সি এরটা হবে এ সত্য কিন্তু আর মিথ্যা। এরপর 37 নম্বর বিবৃতি। বিবৃতি এ বলেছে ভারতীয় সংবিধানে অন্তর্গত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য, এটা মিথ্যে।
যুক্তি আর বলেছে এগুলি জনকল্যাণকর সমাজ ব্যবস্থার গঠনের ক্ষেত্রে বিশেষ উপযোগী। এটা সত্য। তাহলে এ মিথ্যে কিন্তু আর সত্য। অপশান ডি এরটা হবে। এরপরে 38 নম্বরের ছবিটা তোমরা দেখো। এখানে বলেছে পূর্বের ছবিটি কোন ধরনের সংবিধানের নির্দেশ করেছে। অপশান ডি দুষ্পরিবর্তনীয়, কারণ এটা পরিবর্তন করা যায় না। এই যেখানে তালার চিহ্ন দেওয়া আছে, এই সংবিধানটা পরিবর্তন করা যাবে না সহজে। এরপর 39 নম্বরের ছবিটা দেখো। ওপরের ছবিটি ভালোভাবে দেখো এবং বলো নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অনুলিখিত। অপশান সি হবে যুক্তরাষ্ট্রীয়। 40 নম্বর প্রশ্ন, একজন শিশু বাবা মায়ের দুজনেই দুটি ভিন্ন দেশের নাগরিক, ফলে শিশুটি এই দুই দেশের স্বাভাবিক নাগরিক। এক্ষেত্রে নাগরিকতা অর্জনে কোন নীতি অনুসৃত হয়েছে। অপশান সি দ্বৈত নাগরিকতা নীতি। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহ দেয় নতুন করে ভিডিও বানাতে। এরপরে কি নিয়ে ভিডিও করব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।